আপনি জানেন কি, কোনো যুদ্ধ বা মহামারী ছাড়াই আপনার ঘরের ছোট্ট শিশুটির বা পরিবারের প্রিয় বয়স্ক মানুষটির আয়ু নিঃশব্দে 10 বছর কমে যাচ্ছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। 10 বছরের শিশু 10টি বছর। কিন্তু এর পেছনে আসল অপরাধীকে, আর ঠিক কী কারণেই বা 1 এপ্রিল থেকে আপনার প্রিয় পেট্রোল বাইক বা স্কুটি চিরতরে নিষিদ্ধ হতে চলেছে? 15,000 কোটি টাকার এই এক চালে কিভাবে চীন ও মধ্যপ্রাচ্যের তেলের রাজত্বে কাঁপন ধরাতে চলেছে ভারত? আজ কোনো সাধারণ খবরের বিশ্লেষণ নয়, আজ আমি উন্মোচিত করব আপনার সামনে $200 বিলিয়ন এক আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলা। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, কারণ আজকের ভিডিওতে লুকিয়ে আছে আপনার পকেটের লাভ এবং ভারতের বিশ্ব জয়ের এক সুপার মাস্টার প্ল্যান। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার। আপনি দেখছেন আপনার প্রিয় জিওপলিটিক্যাল চ্যানেল জিওটিক্যাল। গত 1 জুলাই থেকে দিল্লি সরকার একটি নতুন ইভি পলিসি গ্রহণ করেছে, যা 2030 সাল পর্যন্ত কার্যকর থাকবে। কীরকম? অটোমোবাইল বিশেষজ্ঞ এবং গ্লোবাল অ্যানালিটিক্সরা স্পষ্ট ভাষায় বলেছেন, এটি ভারতের পেট্রোল এবং ডিজেলের যুগের অবসানের প্রথম ধাপ। কিন্তু কেন এই সিদ্ধান্ত? সরকার এই পলিসি বাস্তবায়নের জন্য 15,000 কোটি টাকার এই বিশাল বাজেট বরাদ্দ করেছে। কেন? এই টাকা কোনো রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য নয়, বরং দিল্লির পরিবেশ রক্ষা এবং সাধারণ মানুষকে ইভি কিনতে সরাসরি আর্থিক সাহায্য করবার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই কিন্তু পরিষ্কারভাবে মনে করা হচ্ছে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে, আপনি মাঝে মধ্যেই দেখতে পাবেন। ছড়িয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে যে কাল থেকেই নাকি পেট্রোলের গাড়ি বন্ধ হয়ে যাবে। এগুলো কিন্তু সম্পূর্ণই ভুয়া খবর। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের এই সমস্ত ভুয়ো খবরে কিন্তু কান দেবেন না। আসল ঘটনার বা নিয়মটা অ্যাকচুয়াল কি হয়েছে আমি আপনার সামনে সম্পূর্ণরূপে ডিকোড করব বা বুঝিয়ে দেব। ভালো করে শুনে নিন। দেখুন, সাধারণ মানুষ হিসেবে এই পলিসিতে আপনার কতটা লাভ, কতটা ক্ষতি, কোথায় লাভ কোথায় ক্ষতি আমি আপনার সামনে বিশ্লেষণ করব। সরকার আপনাকে জোর করছে না, বরং লোভনীয় সব অফার দিয়ে ইভি কেনার জন্য উৎসাহিত করছে। কেন? কি এমন লোভনীয় অফার দিচ্ছে সরকার? চলুন সেগুলো জেনে নিই। প্রথমত, রোড ট্যাক্স 100% মুকুব। সাধারণত একটি গাড়ির দুরকম প্রাইস থাকে, একটি হলো এক্স শোরুম প্রাইস এবং একটি হলো অন রোড প্রাইস। এই এক্স শোরুম প্রাইস এবং অন রোড প্রাইসের মধ্যে কিন্তু একটা হিউজ তফাৎ থাকে। আর সেই তফাৎটা কি? সেই তফাৎটাই হলো ট্যাক্সের তফাৎ। এক্স শোরুম প্রাইস যদি 15 লাখ টাকা হয়, তবে অন রোড প্রাইস, ট্যাক্স, ইন্স্যুরেন্স মিলিয়ে সেটা 17 লাখ টাকা হয়ে যায়। কিন্তু দিল্লির এক নিয়ম, মানে নতুন নিয়ম যে এসেছে, সেই নিয়ম অনুযায়ী 30 লাখ টাকার নিচের যে কোনো গাড়ি রোড ট্যাক্স সম্পূর্ণভাবে 100%, হ্যাঁ 100% ট্যাক্স মকুব। সাধারণত মধ্যবিত্তরা এবং উচ্চ মধ্যবিত্তরা 30 লাখ টাকার নিচে গাড়ি ব্যবহার করেন। আমাদের দেশের 90% গাড়ি কিন্তু 30 লাখ টাকার মধ্যেই থাকে। তাহলে আপনি ধরে নিতে পারেন যে 30 লাখ টাকার মধ্যে যদি আপনি গাড়ি কেনেন, যেমন ধরুন টাটা নেক্সন, ক্রটার, মহেন্দ্রা, ব্যাটসম্যান সিরিজের বিভিন্ন ধরনের গাড়ি, টাইগার, সমস্ত গাড়ি সরাসরি যদি আপনি কিনেন, সেখানে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। যদি আপনি টু হুইলার অর্থাৎ স্কুটি বা স্কুটার বা বাইক কেনেন, যদি সেটা ইভি হয়, তাহলে 30,000 টাকা পর্যন্ত আপনি সাবসিডি পেতে পারেন। আর যদি সেটা 3 হুইলার যেমন ই রিক্সা, টোটো এগুলো হয়, তাহলে সরাসরি আপনি
50,000 টাকা পর্যন্ত সাবসিডি পাবেন। ইয়েস, এটা আমার কথা নয়, এটা ঘোষণা করেছে সরকার। আর কি, বাণিজ্যিক পণ্য বহনের জন্য ছোট কমার্শিয়াল ইভি যদি আপনার কেরিয়ার বানানোর জন্য আপনি কেনেন, তাহলে আপনি পাবেন 1,00,000 টাকা পর্যন্ত সাবসিডি। ইয়েস, 1,00,000 রুপিস, কম কথা নয়। আর কি, 3 নম্বর আপনি কিছু সুবিধা পাবেন, সেটা কি? স্ক্র্যাপিং বোনাস। যদি আপনার কাছে কোনো পুরনো গাড়ি থেকে থাকে, আপনার বাড়িতে ধরুন 10-15 বছরের কোনো ভাঙাচোরা পেট্রোল ডিজেলের গাড়ি পড়ে আছে, এটাকে যদি আপনি স্ক্র্যাপিং সেন্টারে নিয়ে যান এবং সেটাকে ভেঙে ফেলেন, তাহলে সেটা আপনাকে লোহালক্করের দামে বানিয়ে দেবে এবং তার বদলে আপনাকে 5 থেকে 1,00,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ দেবে। তাহলে ব্যাপারটা কি হলো? আপনার স্ক্র্যাপিং করার পর যে গাড়িটা একদম বিক্রি হতো না, সেখানে 5,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত আপনি কিন্তু ইনসেনটিভ পাচ্ছেন। অর্থাৎ আপনার লাভের উপর লাভ হচ্ছে। আর কি, পুরনো অটো স্ক্র্যাপ করলে আপনি পাবেন 25,000 টাকা। পুরনো কমার্শিয়াল গাড়ি যদি স্ক্র্যাপ করেন, তাহলে মিনিমাম আপনি 50,000 টাকা পেতে পারেন। আর পুরনো বাইক বা স্কুটার যদি স্ক্র্যাপ করেন, তাহলে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত সাবসিডির কথা ঘোষণা করেছে সরকার। চলুন এবার আসি সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে। দিল্লি সরকার ঘোষণা করেছে 1 এপ্রিল 2028 থেকে দিল্লিতে কোনো নতুন পেট্রোল চালিত স্কুটার বা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন হবে না। এটাই কিন্তু সত্যি। অর্থাৎ এই ডেডলাইনের পর দিল্লিতে আপনি কেবল ইলেকট্রিক 2 হুইলার কিনতে পারবেন। যদি আপনার কাছে পুরনো তেলের স্কুটি বা স্কুটার বা 2 হুইলার থেকে থাকে, যেটা এই ডেডলাইনের আগে কেনা, সেটা কিন্তু যতদিন না আপনার নষ্ট হয় ততদিন আপনি চালাতে পারবেন। মানে সেটাকে আপনি লাইফ টাইম, অর্থাৎ 2040 বা 45 সাল পর্যন্ত আপনি নিশ্চিন্তে চালান, আপনার কিন্তু কোনো আইনি সমস্যা আসবে না। এখন প্রশ্ন হচ্ছে, 4 হুইলার বা 4 চাকা গাড়ি কেন এখনই নিষিদ্ধ করা হলো না? কারণ খুব সহজ। কি কারণ? 2 হুইলার টেকনোলজি এখন অত্যন্ত ম্যাচিওর। সাধারণ মানুষ দিনে 50 থেকে 100 কিলোমিটার যাতায়াত করতে পারে, যা এক চার্জে 250 কিলোমিটার ব্যাকআপ দেওয়া উচিত, যেটা এখন বর্তমানে ইভি স্কুটার সহজেই দিতে পারছে। কিন্তু 4 চাকা গাড়ি মানুষ লং জার্নিতে নিয়ে যায়, যার জন্য চার্জিং ইনফ্রাস্ট্রাকচার এখনো পুরোপুরি তৈরি হয়নি, হচ্ছে। তাই 2030 সালের মধ্যে পুরো চার্জিং ইনফ্রাস্ট্রাকচার রেডি করে 4 হুইলারের দিকে নজর দেওয়া হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তাদের মধ্যে আলোচনা শুরু করেছেন। বন্ধুরা, একটু মন থেকে ভাবুন, দিল্লির বায়ু দূষণ শীতকালে কি পরিমাণ এসে দাঁড়ায় আমরা জানি, আমরা দেখেছি। এটা যে শুধুমাত্র গাড়ির এই বর্জ্য পদার্থের কারণে বা এই ধোঁয়ার কারণে হয় তা নয়, কিন্তু ফসলের অবশিষ্টাংশ বা খড়ের গোড়া পোড়ানোর ফলেও কিন্তু একটা বড় জায়গা নেয় দূষণ হওয়ার ক্ষেত্রে। এই শোচনীয় পরিস্থিতিতে আরও বেশি অ্যাড হয় এই পেট্রোল চালিত গাড়িগুলো। এদের পলিউশন সব মিলিয়ে দিল্লির বাতাসকে হিউজ পরিমাণে দূষণ করে ফেলে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। এটা হলো সরকারের ভবিষ্যৎ প্রজন্মকে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎকে বাঁচানোর লড়াই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর লড়াই। এখানে আমাদের প্রত্যেককে অবশ্যই সহযোগিতা করতে হবে। এবার আমরা প্রবেশ করব আমাদের আসল ক্ষেত্র, জিওপলিটিক্যাল ক্ষেত্রের মধ্যে। দেখুন, পরিবেশের বাইরেও এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি বড় অর্থনৈতিক যুদ্ধ। নাম্বার ওয়ান হলো দুর্বল রুপিকে শক্তিশালী রুপিতে পরিণত করার লড়াই। চলতি বছরে ভারত শুধু বিদেশ থেকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কেনার বিল দাঁড়িয়েছে $200 বিলিয়ন কম বেশি। এটা আরও বাড়বে। এই বিশাল পরিমাণ অর্থ তেল কিনতে আমাদের আন্তর্জাতিক বাজারে রুপির দামকে একদম
তলানিতে ঠেকিয়ে দিচ্ছে। কারণ কি? কারণ তেল কিনতে গেলে সেই তেল কিন্তু ডলারে কিনতে হয়। এর ফলে বাজারে ডলারের চাহিদা বাড়ছে এবং রুপির যোগান আরও বেড়ে যাচ্ছে, যার ফলে অর্থনীতির সহজ নিয়ম অনুযায়ী কি, চাহিদা যখন বেশি দাম তখন বাড়বে। আর যখন রুপির পরিমাণ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে, ফলস্বরূপ রুপি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। আর কি? ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা। কিরকম? যখন ভারত কোনো বিদেশি রাষ্ট্রের ওপর তেলের জন্য অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল হয়, তখন অনেক সময় ভূ রাজনৈতিক ক্ষেত্রে ভারতের হাত পা বাঁধা থাকে। কিরকম? অনেক দেশ ভারতের বিরুদ্ধে অবস্থান নিলেও ভারত কড়া জবাব দিতে পারে না, কারণ ভারতের ভয় রয়েছে কাল যদি ওরা তেল পাঠানো বন্ধ করে দেয়, তবে আমাদের দেশ চলবে কিভাবে? আমাদের রাজকোষের বেশিরভাগ টাকা যদি তেল কিনতে চলে যায়, তাহলে আমরা দেশের ভেতর নতুন এক্সপ্রেসওয়ে, ব্রিজ, মেট্রো বানাবো কি দিয়ে? কোথায় পাবো টাকা আমরা? তাই সরকারের এই বড় মাস্টার প্ল্যান। আর কি? আর হলো, ভারত কিন্তু এখানে চুপচাপ বসে নেই। ভারত কি করছে? ভারত একদিকে ডোমেস্টিক গ্রিন এনার্জি যেমন সোলার, উইন্ডোজ, হাইড্রো পাওয়ার ব্যবহার করছে, ঠিক অন্যদিকে ইভি ইনফ্রাস্ট্রাকচারকে দ্রুত বাড়াচ্ছে, যাতে 2030 সালের পর আমাদের নিজেদের তেলের একদম প্রয়োজনই না হয়, সম্পূর্ণ প্রয়োজন কেটে যায়। অন্যদিকে ভারত তেলের ইনফিউরি এবং রিজার্ভকে বহুগুণে বাড়িয়ে নিচ্ছে। কিন্তু কেন জানেন? এটাকে শুধুমাত্র ভারতের জন্য ব্যবহার? এটা ভারতের তুরুপের তাস। ভারত আন্তর্জাতিক বাজার থেকে সস্তায় ক্রুড অয়েল, যেমন বর্তমানে যেটা ব্যারেল প্রতি $68 নেমে এসেছে আর কি, দেদার পরিমাণে কিনে সেটাকে রিফাইন করে ধরে নিন 300 টাকায় কিনে 500 টাকায় বিক্রি করবে। এর ফলে আমাদের এক্সপোর্ট বহুগুণে বেড়ে যাবে, আর রুপি তো শক্তিশালী হবেই হবে। 2030 সালের পর ভারতের পরিস্থিতি এমন হবে, আমরা নিজেদের দেশে চালাবো দেশীয় গ্রিন এনার্জি, আর বিদেশ থেকে আনা অপরিশোধিত তেল আমরা রিফাইন করে বিদেশের বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা মুনাফা অর্জন করব। কি বিষয়টা ভালো লাগছে না? আর হ্যাঁ, এই পথেই তো যাচ্ছে ভারত। এই ভূ রাজনৈতিক এবং বিশ্ব বাজারের ওঠানামা কিন্তু সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। কিরকম? অপরিশোধিত তেলের দাম $120 থেকে যখনই $68 নেমেছে, সঙ্গে সঙ্গে ভারতের স্টক এক্সচেঞ্জে অর্থাৎ সেন্সেক্স 375 পয়েন্ট লাফিয়েছে এবং নিফটি 24,100 ল্যান্ডমার্ক ছুঁয়ে ফেলেছে। ভারতের সেরা 30টি কোম্পানি সেন্সেক্স এবং 50টি কোম্পানি নিফটি অর্থাৎ নিফটি 50 যাকে বলা হয়, আজকে দুর্দান্ত গতিতে ছুটছে। আর ইভি সেক্টরের কথা ভাবছেন? এই বছরে এপ্রিল জুন মাসের কোয়ার্টারে ইলেকট্রিক কার রেজিস্ট্রেশন আগের তুলনায় 89% বৃদ্ধি পেয়েছে। ভাবা যায় ভারত কি পরিমাণ স্পিডে এগোচ্ছে। এই এক কোয়ার্টারে 82,737টি রিটেল ইলেকট্রিক কার রেজিস্ট্রেশন হয়েছে। তাই জিওপলিটিক্স কেবল খবরের কাগজে পড়া প্রিয় বিষয় নয়, এটি আপনার ব্যক্তিগত আর্থিক উন্নতির প্রধান চাবিকাঠি। দেখুন, ইভি সেক্টরের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, এটা বলার অপেক্ষা রাখে না। আপনি যদি এই সেক্টরের ভালো ভালো কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পর একটু একটু অল্প অল্প করে আপনি বিনিয়োগ করেন, দেশের উন্নতির সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু উন্নতি করতে পারবেন। তবে অবশ্যই আমি কোনো অর্থনৈতিক বা কোনো স্টক এক্সচেঞ্জ এক্সপার্ট নয়। করার আগে আপনি অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবেন বা পড়াশোনা করে তবেই কিন্তু টাকা লাগাবেন। বন্ধুরা, আপনার কি মনে হয় 2028 সালের মধ্যে ভারত ইভি বিপ্লবের জন্য পুরোপুরি প্রস্তুত? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি আপনার ভারতের প্রতি ভালোবাসা থাকে আর এই সমস্ত খবর শুনে আপনি নিজে গর্ব উপভোগ করেন। নিয়মিত জিও পলিটিক্যাল চ্যানেল জিওটিক্যালে নিয়মিত ভিডিও পেতে আপনি অবশ্যই, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন। সুস্থ থাকুন, দেশের উন্নতিতে অংশ নিন। জয় হিন্দ, বন্দে মাতরম।